নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। আজকের শীর্ষক, তৃতীয় বিশ্বযুদ্ধ কি ঘাড়ে এসে পড়ল? আজকে অনুষ্ঠান শুরু করার আগেই বলে দিই, আজকে কিন্তু শেষটা না দেখে যাবেন না। শেষে আপনাদের জন্য যথেষ্ট হাসির একটা ব্যবস্থা রয়েছে। শুরু করছি আমাদের আলোচনা, সিরিয়াস আলোচনা। আমি না, স্বয়ং ডোনাল্ড ট্রাম্পের মুখেই শোনা গেল তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কার কথা। এই কথা আমি বলিনি, উনি বলেছেন। দুনিয়ার সবচেয়ে শক্তিধর দেশের মাথায় বসে থাকা এক আধা উন্মাদ যখন তৃতীয় বিশ্বযুদ্ধের কথা বলেন, তখন তা নিয়ে আলোচনা জরুরি হয় বইকি। এবং আরো জরুরি হয় নিজের দেশের প্রেক্ষিতে সেই আসন্ন দুর্ভোগে আমাদের অবস্থানটা কোথায় সেটা জানতে। মানে আজই সেই দুর্ভোগ নেমে এলে ভারত কোন দিকে, বাংলাদেশ বা পাকিস্তান কোন দিকে, কিভাবে ভাগ হবে ইউরোপ, এশিয়া বা আফ্রিকার দেশগুলো, বিষয়ের মগডালে চাপা যাক। আজকের এই ইউক্রেন রাশিয়া যুদ্ধের শুরুয়াতটা ঠিক কোন দিক থেকে, কিভাবে শুরু হয়েছিল? আসলে এক বদমায়েশের বিরুদ্ধে জোট হলেই সেই জোটের বাকিরা সবাই ধোয়া তুলসী পাতা, তা তো নয়। কাজেই আসুন দেখা যাক সমস্যার সূত্রপাতটা কোন জায়গা থেকে হয়েছিল। রাশিয়ার অগ্রগতি আটকাতে বা আরো মোদ্দা কথায় কমিউনিস্টদের অগ্রগতি আটকাতে সেই কবেই এই ন্যাটো জোট তৈরি হয়েছিল। 1949-এ ওয়াশিংটনে বসে এই গোষ্ঠীর যাত্রা শুরু। ওয়েস্টার্ন ইউনিয়ন, কানাডা, পর্তুগাল, ইটালি, নরওয়ে, ডেনমার্ক, আইসল্যান্ড আর আমেরিকা, এই নিয়ে একটা জোট। তার লিখিত প্রস্তাবে যাই বলা হোক না কেন, ইউরোপে তখন রাশিয়ার বাড়বাড়ন্ত থামাতেই, মানে সোভিয়েত রাশিয়ার বাড়বাড়ন্ত থামাতে এই নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটো জন্ম নিয়েছিল। তারপর যত দিন গেছে তত দেশ জুড়েছে এই গোষ্ঠীতে। প্রথমে পশ্চিম জার্মানি, তারপরে মিলিতভাবে জার্মানি ইত্যাদি জুড়তে জুড়তে এখন 32টা রাষ্ট্রের সংগঠন। এদিকে যে কারণে এটা তৈরি হয়েছিল, সেই কারণ মানে সেই সমাজতন্ত্রকে আটকানো, সেই সোভিয়েত কিন্তু ভেঙে গেছে। তারপরেও ন্যাটোর কাজ কি? কাজ গোটা দুনিয়ার দখলদারি। কাজেই রাশিয়ার সঙ্গে তার ঝামেলা কিন্তু থেমে গেল না, উল্টে বাড়ল। কারণ রাশিয়া তো আর ন্যাটো গোষ্ঠীতে আসছে না, রাশিয়ার সঙ্গে তার ঝামেলা রয়েছে। ঠিক সেই কারণে রাশিয়ার সঙ্গে চীনের একটা দোস্তির জায়গা খুলে গেছে। সব মিলিয়ে ন্যাটো গোষ্ঠীর দেশের তরফে রাশিয়াকে ঘেরা শুরু হলো। পোল্যান্ড, বুলগেরিয়া, হাঙ্গেরি, রোমানিয়া, স্লোভাকিয়া ইত্যাদি জায়গাতে ন্যাটো রেসপন্স ফোর্সের ঘাঁটি করা হলো, যাতে রাশিয়া কবজাতে থাকে, অর্থাৎ রাশিয়া কোনোভাবে না এগোতে পারে। চীন এক প্রান্তে পড়ে আছে, কিন্তু চীন রাশিয়ার জোট যদি হয়ে যায় এবং সেই জোট যদি তাদের এক অগ্রগতি নিয়ে এগোতে থাকে, তাহলে মুশকিল আছে। সেই জন্য আগে রাশিয়াকে ঘিরে ফেলে। সাবেক সোভিয়েত ভেঙে তৈরি হওয়া স্বাধীন দেশগুলো একের পর এক ন্যাটোর সদস্যতা পেতে শুরু করলো, তার কারণ তারা সোভিয়েতকে ঘিরে আছে। আর ঠিক এই সময় ইউক্রেনও সেই তালিকাতে নাম লেখাতে আগ্রহ দেখালো। সোভিয়েতপন্থী রাষ্ট্রপতিকে সরিয়ে সেখানে ন্যাটোপন্থী বা ইউরোপ আমেরিকাপন্থী রাষ্ট্রপতি জেলেনস্কি স্ট্যান্ড আপ কমেডি ছেড়ে হলেন দেশের রাষ্ট্রপতি। এবং তার আগেই সোভিয়েত ক্রাইমিয়া অঞ্চলের দখল নিয়েছে। যাদের মনে আছে, মিলিয়ে নেবেন সেই ওডেসা স্টেপস, ওডেসা বন্দরের সেই লড়াই, ব্যাটলস অফ পোটেমকিন, সেই ওডেসা দখল নিয়েছে রাশিয়া 2015-তে, এবং তাও না প্রায় কোনো প্রতিরোধ ছাড়াই। এরপরে স্বাভাবিকভাবে ইউক্রেন রাশিয়ার বিরোধিতা বাড়তে থাকে। রাশিয়ার দুটো দাবি ছিল, নো ফার্দার, আর কোনো পড়শি দেশ ইউক্রেন সমেত কাউকে ন্যাটোতে নেওয়া যাবে না। ওদিকে ইউরোপ এবং আমেরিকাতেও এক মন্দা চলছে, যা সামাল দিতে ওয়ার ইকোনমির একটা প্রয়োজন দেখা দিয়েছে। একটা হালকা যুদ্ধ চলুক, তা সববার জন্য জরুরি। কি হবে? তেলের দাম বাড়বে। আমেরিকা বলল আমি দেব, তার ব্যবসা বাণিজ্য বাড়বে, বাণিজ্যে ঘাটতি কমবে।
অন্যদিকে রাশিয়া বলল আমিও আছি, তারও প্রচুর তেল। সব মিলিয়ে এক যুদ্ধ খেলা শুরু হলো। আর 2019-এর পর থেকে তা বড় আকার নিতে শুরু করলো। এমনিতে রাশিয়ার যা শক্তি তাতে শুরুতে মনে করা হয়েছিল সপ্তাহ 2-3-এর ব্যাপার, কিন্তু দুটো কারণে সেটা বিলম্বিত হতে শুরু করলো। এক, ইউরোপ আমেরিকার বিরাট সাহায্য, টাকা, মিলিটারি ইকুইপমেন্ট এবং ইন্টেলিজেন্স সাহায্য ইউক্রেনের ধারে যেতে ইউক্রেন লড়াইটাকে আরো টেনে নিয়ে যাবার ক্ষমতা পেয়ে গেল। দুই, রাশিয়ার প্রবল আত্মবিশ্বাস, যার কোনো বাস্তব ভিত্তিই ছিল না। এতটাই বিশ্বাস যে সে তার ট্যাঙ্ক বাহিনীকে এগিয়ে দিয়েছিল পেছনে কোনো ব্যাকআপ না রেখেই। যখন আটকে গেল তারা, তখন সেই ট্যাঙ্ক বাহিনীর কাছে গোলাবারুদ পর্যন্ত ছিল না। তারা অসহায়ের মতন হয় মারা গেল, না হলে আত্মসমর্পণ করেছিল। সব মিলিয়ে ইউক্রেনের যুদ্ধ দীর্ঘায়িত হবার জায়গায় চলে গেছে। এখন এই লড়াই কবে শেষ হবে কেউই জানে না। ইতিমধ্যে ইউক্রেন নিজেদের সামলে নিয়েছে, দখল করা কিছু জমি পুনরুদ্ধার করেছে। বাইডেন থাকাকালীন আমেরিকার পূর্ণ সমর্থন ছিল, ইউরোপের সমর্থন তো ছিলই। রাশিয়া এক সময়ে মুখ রক্ষা করে বেরিয়ে আসার চেষ্টাও মাথায় রেখেছিল। আবার চীনের সমর্থন, ভারতের সঙ্গে তেল আর অস্ত্রের বাণিজ্য ইত্যাদির ফলে খানিকটা সুবিধে পেতে শুরু করলো। এবং এইরকম একটা সময়ে বাইডেনের জায়গাতে এলেন ডোনাল্ড ট্রাম্প। ইনি ট্রাম্প 2। ট্রাম্প 1 জামানার সঙ্গে বিরাট তফাৎ, কোনো তুলনাই করবেন না। ইনি 5 বছর ধরে ফিরে আসার চেষ্টায় ছিলেন। কেবল তাই নয়, বেশ কিছু বড় বড় জিনিস মাথায় রেখেছিলেন। তার মধ্যে প্রথমটা হলো ওসব দুনিয়াদারি গয়া ভাঁড় মে, আমার দেশের মানুষ ফার্স্ট প্রায়োরিটি, মার্কিন বাণিজ্য ফার্স্ট প্রায়োরিটি, এগুলোকে সামনে রেখেই নতুন মার্কিনী ব্যবস্থা তৈরি হবে। এটাই ট্রাম্প সাহেব এই কিছুদিন ধরে ভেবেছেন এবং বলে গেছেন ক্রমশ। আমেরিকার স্বার্থ, আমেরিকার স্বার্থ, আমেরিকার যুবকদের চাকরি, আমেরিকা, এই যে অভিবাসন, এই যে ইমিগ্রেশন, ইললিগাল ইমিগ্রেশন নিয়ে তখন থেকে কথা বলতে শুরু করেছেন। নাজিব ইললিগাল ইমিগ্রেশন সরে গেলেই আমেরিকার যারা যুবক তারা দলে দলে চাকরি পেয়ে যাবেন, এরকম একটা ভাবভঙ্গি তিনি শুরু করেছেন। তো ট্রাম্প 2 জামানা শুরু হবার সঙ্গে সঙ্গে সেটাই শুরু হয়ে গেছে। সেই পুরনো জামানা শেষ, যেখানে দেশে দেশে বিভিন্ন সাহায্য আর সুযোগের বদলে কাঠপুতুল সরকার তৈরি করে এক ইউনিপোলার ওয়ার্ল্ড তৈরি করার চেষ্টা করেছিল আমেরিকা। এক ধরনের এক কাঠপুতুল সরকার, সাহায্য আর টাকা দিয়ে লাতিন আমেরিকার দেশে দেশে পুতুল সরকার বসানোর দায়িত্ব, আলাদা মন্ত্রক কাজ করতো আমেরিকা, একটা আলাদা মন্ত্রক কাজ করতো যারা এই পুতুল সরকারগুলোকে চালাতো বা পুতুল সরকার তৈরি করতো বা ফেলতো। ইউএস এইড দপ্তর ছিল তৃতীয় বিশ্বের নজরদারি রাখার জন্য। বিভিন্ন ধরনের প্রকল্পে তারা টাকা ঢালতেন, বিভিন্ন ধরনের লোকজনকে তাদের দেশে টেনে নিয়ে যেতেন, তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতেন এবং সেই সম্পর্ক ভালো রাখা বা সম্পর্ক রাখার মধ্যে দিয়ে এক ধরনের নজরদারি, এক ধরনের ইনফ্লুয়েন্স, এক ধরনের লবি তারা বিভিন্ন দেশে দেশে করেছেন। সেটা ভারতে করেছেন, বাংলাদেশে করেছেন, সমস্ত জায়গাতেই করেছেন, সমস্ত তৃতীয় বিশ্বের সব কটা জায়গাতেই তাদের করা আছে, আফ্রিকান কান্ট্রিজে। এখন ট্রাম্প জামানাতে সেসব উঠে যাচ্ছে। ওসবের আর দরকার নেই, বলতেই পারেন তাহলে সে তো ভালোই, অন্য দেশে নাক না গুলিয়ে নিজের দেশের বাণিজ্যের কথা ভাবা তো ভুল নয়। না, এখানে আবার দুটো বিষয় আছে। ট্রাম্প সাহেবের মনে ধরেছে চীনা মডেল। চীন যুদ্ধের প্রয়োজনীয়তাকে দ্বিতীয় চয়েস, সেকেন্ড অপশন হিসেবে রেখে দিয়েছে। প্রথম অপশন হলো দেশে দেশে এমন এক বাণিজ্য শুরু করা যাতে সেই দেশের অর্থনীতি চীনের ওপরে নির্ভরশীল হয়ে পড়ে। আপনার মাথায় ঝট করেই আসবে নেপাল, পাকিস্তান, মালদ্বীপ বা শ্রীলঙ্কার কথা। তারা বাংলাদেশের সঙ্গেও এই ধরনের একটা সম্পর্কে জড়াতে চাইছে, করতে চাইছে, আগে থেকেও চাইতো, এখনো চাইছে, আরো বেশি করে চাইছে। তারা মাত্র গতকাল বলেছে যে কোনো দেশের ওপরে নির্ভরশীল হবেন না, আপনারা স্বাবলম্বী হন। স্বাবলম্বী হন মানে আমাদের কাছ থেকে টাকা নিন, আমরা টাকা দেব। যেরমভাবে তারা টাকা দিয়েছে শ্রীলঙ্কাকে, যেরমভাবে পাকিস্তানকে, যেরমভাবে মালদ্বীপকে, যেরমভাবে নেপালকে, এবং তার বদলে তাদের অর্থনীতির একেবারে শিরদাঁড়া পর্যন্ত কিনে নেবার জায়গায় তারা চলে গেছে। কেবল এটাই নয়, মাথায় রাখুন এই মুহূর্তে চীনের কাছে গচ্ছিত আমেরিকান পেপার মানি, টাকা ফিরিয়ে দেবার প্রতিশ্রুতিপত্র যা পড়ে আছে, চীন যদি একসঙ্গে সেটা দাবি করে, এমনকি আমেরিকার ডলার ধসে পড়বে, বাজার ধসে যাবে। ওদিকে নিজের দেশেও এক ধরনের মন্দার মুখোমুখি দাঁড়িয়ে আছে আমেরিকা। তাই পুরনো রাস্তা ছেড়ে ট্রাম্প সাহেব এবার বাণিজ্যে বসতে লক্ষ্মীকেই আদর্শ বলে মনে করছেন।
তারা যাবতীয় পুরনো নীতি আদর্শ ইত্যাদি ফেলে এক নতুন আমেরিকা হয়ে উঠছে সেখানে, যেখানে তার বাণিজ্যের প্রয়োজনে ফরেন কারাপ্ট প্র্যাকটিসেস অ্যাক্টকে বাতিলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তাদের ফরেন কারাপ্ট প্র্যাকটিসেস অ্যাক্ট ছিল যে আমাদের দেশে মানে আমেরিকার দেশের কোনো কোম্পানি, আমেরিকা দেশের সঙ্গে চুক্তিবদ্ধ কোনো কোম্পানি যদি কোনো কারাপ্ট প্র্যাকটিসের সঙ্গে থাকে তাদেরকে একেবারে শাস্তি দেওয়া হবে। হয়েছে এর আগে শাস্তি। এই অ্যাক্টে যখন ধরা পড়লেন এই আমাদের দেশের আদানি গ্রুপ, সেই সময়ে আমরা দেখলাম যে ফরেন প্র্যাকটিসেস কারাপ্ট প্র্যাকটিসেস একটাকেই বাতিলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এটা কেবলমাত্র আদানিকে বাঁচানোর চেষ্টা নয়, আমেরিকা পরিষ্কার জানিয়ে দিতে চায় যে বাণিজ্যের ক্ষেত্রে এই সমস্ত ঘুষ দেওয়া ফুস দেওয়া চলবে এখন থেকে, কোনো অসুবিধে নেই। কারণ বাকি দেশগুলো এই ঘুষ মানে ফরাসি দেশে যদি আপনি দেখেন তাহলে ওদের লিগাল কত পার্সেন্ট ঘুষ দেওয়া হচ্ছে সেটাও লিগালি দেওয়া যায়। তো আমরাও সেই জায়গায় যাব। আমেরিকার বক্তব্য সেই সমস্ত স্থগিত করা হয়েছে এই ফরেন কারাপ্ট প্র্যাকটিস অ্যাক্ট। মানবাধিকার সংস্থা থেকে আমেরিকা বেরিয়ে এসেছে, ওসব ফালতু ব্যাপারে খরচ করার প্রয়োজনীয়তা সে দেখছে না। আর সে ইউক্রেনকে অস্ত্র সাহায্য সব দিতে রাজি আছে যদি ইউক্রেন তাদের বিরাট বহুমূল্য খনিজ ভাণ্ডার আমেরিকার হাতে তুলে দেয়, হার্ড মেটাল। একই সঙ্গে রাশিয়ার সঙ্গে আমেরিকা সম্পর্ক ভালো রেখে ফার ইস্টে ব্যবসার প্রসার ঘটাতে চায়। চীনের শি জিনপিং নাকি ট্রাম্প সাহেবের পুরনো বন্ধু। চীনকে সামলাতে ভারতকে সাহায্যের বদলে চীনের সঙ্গেই বাণিজ্য সম্পর্ক ভালো করার দিকে এগোচ্ছে আমেরিকা। ভারত ভাবছিল যে সে চীনের সঙ্গে একটা বার্গেন করবে, চীনকে মধ্যিখানে রেখে বার্গেনের জায়গায় যাবে। আমেরিকা সোজা চীনের সঙ্গেই ব্যবসার দিকে, ভালো ব্যবসা করার দিকে এগোচ্ছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে সরে আসছে আমেরিকা, ওসব চ্যারিটি করার দায় তারা আর নেবে না। তাছাড়া সেই সংস্থা নাকি চীনেরই স্বার্থ দেখে। এবং এসবের মাঝখানে এই যে ভারতকে চমকানো, হাতকড়া পরিয়ে অবৈধ নাগরিকদের যুদ্ধ বিমানে ফেরত পাঠানো, বাণিজ্য শুল্ক বাড়িয়ে ভারতের আভ্যন্তরীণ বাজারে বিরাট ধাক্কা দেওয়া, ধসে পড়ছে শেয়ার মার্কেট, রোজ পড়ছে। আজ প্রায় 1 মাস হয়ে গেল শেয়ার মার্কেট পড়ছেই। ছিল 84,000, এসেছে 74,000। 10,000 পয়েন্ট বাজার পড়ে যাওয়া মানে কত কত লক্ষ কোটি টাকা উবে গেছে বাজার থেকে। সবটাই হলো ব্রিক্স থেকে সরে আসুন হুমকি। ব্রিক্স চলবে না, ডলারের ক্ষতি করতে পারে এমন কোনো সংগঠনকে ট্রাম্প টিকতে দেবে না। খেয়াল করে দেখুন, ব্রাজিল বা ভারত ব্রিক্সের অন্যতম দেশ, ব্রিক্স নিয়ে আর একটা কথাও বলছে না। ঠিক এই প্রেক্ষিতে ওই ওভাল অফিসে জেলেনস্কি আর ট্রাম্প জেডি ভান্সের আলোচনাকে নিয়ে যদি আমরা একটা অ্যানালিসিস করি তাহলে সবটা পরিষ্কার হবে। ইউক্রেনের রাশিয়া বিরোধিতা আজকের নয়, সে ন্যাটোভুক্ত দেশ হতে চায়, সেটাও নতুন কিছু নয়। কিন্তু এই জেলেনস্কি এক যুদ্ধে প্রায় বিধ্বস্ত দেশের নেতা হলেও সিদ্ধারার জোর আছে বলেই তিনি একটা কথাই জোর দিয়ে বলতে চাইছেন, ইউক্রেন ন্যাটোতে যাবে কিনা সেটা অন্য কোনো দেশের সিদ্ধান্তের ওপর নির্ভর করে না। 1, 2, রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির এক পাকাপোক্ত গ্যারান্টি দরকার, কারণ রাশিয়া এর আগে চুক্তির পরেও একতরফা যুদ্ধ শুরু করেছে। ইউক্রেন তার খনিজ ভাণ্ডার মার্কিনীদের হাতে তুলে দিতে রাজি আছে, কিন্তু তার এই দুটো শর্ত: 1, সে ন্যাটোতে যাবে, তাতে কেউ বাধা দিতে পারবে না, আর 2, রাশিয়ার সঙ্গে চুক্তি হচ্ছে আপনারা মধ্যিখানে থাকুন, আপনারা গ্যারান্টার হিসেবে থাকুন। ইউক্রেনের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। সে আমেরিকার সঙ্গে ডিল করবে, আমেরিকার কাছ থেকে ভালো টাকা পাবে, ইউরোপের সঙ্গে তার ডিল হয়ে আছে, সেখান থেকেও সে ভালো টাকা পাবে, এবং ন্যাটোতে একবার ঢুকে গেলে এই দুটো শর্ত সে সমানে বলে যাবে। সমস্যা হলো ট্রাম্পও জানে পাকাপোক্তভাবে ইউক্রেনকে ন্যাটোভুক্ত দেশ হিসেবে দেখতে চায় না রাশিয়া। আর একবার সেই জায়গা ইউক্রেন যদি পেয়ে যায়, এরপরে তার সঙ্গে যে কোনো সামরিক বা অসামরিক সংঘাতের ক্ষেত্রে ন্যাটো মাঝখানে এসে পড়বে। কাজেই তারা মুখে চুক্তি চাই বা শান্তি চাই বললেও, মানে আমেরিকাও আসলে চুক্তিটা চায় না, শান্তিও চায় না। সেটাই দেখাতে বসেছিল সেই আলোচনার নৌটঙ্কি। রাষ্ট্রপতির সামনেই উপরাষ্ট্রপতি জেডি ভান্স মোটামুটি সম্বিত পাত্র বা অর্ণব গোস্বামীর ভূমিকাতে নেমেছিলেন। কোনো প্রেক্ষিত ছাড়াই এক রাষ্ট্রপ্রধানকে অপমান করাটাই ছিল সেদিনের বৈঠকের মূল উদ্দেশ্য। জেলেনস্কি বহুক্ষণ ধরেই সেই নাটকটা বুঝতে পেরে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করছিলেন, কিন্তু প্রায় পাড়ার ছেনো মাস্তানের মতো যা ফোট এখান থেকে, হয় কথা মেনে চলবি, না হলে জিনা হারাম কর দেগা গুচের কথাবার্তা বলে ট্রাম্প বেরিয়ে গেলেন, অগত্যা জেলেনস্কিও।
কিন্তু তারপরের ঘটনা দেখুন, সেখান থেকে বেরিয়ে সেই একই সোয়েট শার্ট আর স্ল্যাক্স পরে জেলেনস্কি চলে গেলেন ইউকে। সেখানে প্রধানমন্ত্রী স্টারমার দরজার বাইরে থেকে তাকে ডেকে নিয়ে গিয়ে বুকে জড়িয়ে ধরলেন। ইউরোপের বিভিন্ন দেশ, কানাডা বা অন্যান্য দেশের তরফে সমর্থন পেলেন জেলেনস্কি। হ্যাঁ, তিনি হয়ে উঠতে পারেন তৃতীয় বিশ্বযুদ্ধের সেই কেন্দ্র যার এপাশে ওপাশে বিভিন্ন দেশ জড়ো হয়ে দুই শিবিরে বিভক্ত হয়ে এক বিপর্যয় ডেকে আনতেই পারে। ইউক্রেনের পাশে ইউরোপিয়ান ইউনিয়ন, ইউরোপের দেশগুলো থাকতে চান। কেন? কারণ তারা রাশিয়াকে আটকাতে চান। কিন্তু সেই আটকাতে গিয়ে ইউক্রেনকে যে বিপুল সাহায্যের কথা তারা ঘোষণা করেছেন বা করতেই হবে, তা তাদের নিজের দেশের অর্থনীতিকেই ধাক্কা দেবে, সেটাও একটা প্রবল ব্যাপার। অন্যদিকে ট্রাম্প সাহেব যতই নিজেকে বাণিজ্যমুখী করে তুলুন না কেন, বিশ্বের ছোট বড় দেশ মিলে যে কোনো মুহূর্তে এক বিরাট জোটের সূচনা করতেই পারে, যা আগামী দিনে আমেরিকার কাছে এক বিপজ্জনক অবস্থা তৈরি করতে পারে। কাজেই সমস্ত ডিপ্লোম্যাটিক, কূটনৈতিক, রাজনৈতিক জোট ছেড়ে কেবল বাণিজ্য 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 নিয়ে এগোতে থাকা ট্রাম্প সাহেব কদিনের মধ্যেই বুঝতে পারবেন কত বড় গাড্ডায় তিনি পড়ে গেছেন। সব থেকে বড় কথা হলো চীন কি চাইছে। একটা সময়ে বিশ্বের যাবতীয় দ্বন্দ্ব, যে প্রিন্সিপাল কন্ট্রাডিকশন যেটাকে আমরা বলি, তা ছিল সমাজতান্ত্রিক শিবির আর তথাকথিত আমেরিকান ইউরোপিয়ান পুঁজিবাদী শিবিরের লড়াই। দুটো শিবিরের লড়াই ছিল। আমাদের কাছে খুব পরিষ্কার ছিল একটা বাইপোলার ওয়ার্ল্ড, একধারে সমাজতান্ত্রিক শিবির, একধারে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা বা অর্থ ব্যবস্থা। সোভিয়েত ভাঙার পরে পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলোর পতনের পরে হঠাৎই বিশ্বের সমস্ত এই প্রিন্সিপাল কন্ট্রাডিকশন সেটা সরে গেল মুসলিম মৌলবাদ আর বাকি দুনিয়ার মধ্যে গিয়ে দাঁড়ালো। একধারে মুসলিম মৌলবাদ, অন্যধারে বাকি দুনিয়ার কন্ট্রাডিকশন। এরকমটা মনে হচ্ছিল যে এটাই প্রিন্সিপাল কন্ট্রাডিকশন হয়ে গেছে, এটাই লড়াই শুরু হয়ে গেছে। সেখান থেকে যখন আমরা দেখলাম পরের পর বিধ্বস্ত হয়ে গেছে, মুসলিম মৌলবাদীরাও ভেঙে গেছে, তাদের সংগঠনও আজকে অন্য কোথাও গিয়ে আশ্রয় নিতে হচ্ছে তাদেরকে। আজ বিশ্বের দ্বন্দ্বের একধারে রয়েছে চীন, তার সহযোগী কিছু দেশ, আর সেই দ্বন্দ্বকে উপেক্ষা করে ট্রাম্প টু জামানাতে ট্রাম্প সাহেব এক পাড়ার মাস্তানের ভূমিকায় নেমেছেন। তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি দিয়ে এক নতুন ওয়ার্ল্ড অর্ডার তৈরি করতে চাইছেন, কিন্তু তা এত সহজ হবে না। আমি গ্রিনল্যান্ড নেব, তুমি বাংলাদেশ নিয়ে নাও, আমি কানাডা বলবো মূল ভূখণ্ডে মিশে যেতে, রাশিয়া ইউক্রেনকে নিয়ে নিক, আমি গাজা স্ট্রিপ নেব, বাকিটা ইসরায়েল নিয়ে নিক। গোছের দাদাগিরি কথাবার্তা বলে কিছুদিন দৃষ্টি আকর্ষণ করা যায়, তারপর সেই উন্মাদের পাঠশালা বন্ধ করতে হয়, বন্ধ হতে বাধ্য। কারণ পৃথিবীর প্রত্যেক শিক্ষিত মানুষ জানে পৃথিবী জুড়ে বিশ্ববিদ্যালয়ের সংখ্যার থেকেও বেশি আছে পারমাণবিক মারণাস্ত্র। আর তৃতীয় বিশ্বযুদ্ধ হলে পৃথিবীতে চতুর্থ বিশ্বযুদ্ধটা হবে পাথর ঘষে অস্ত্র তৈরি করে। হ্যাঁ, পৃথিবী অনায়াসে এক প্রস্তর যুগে ঢুকে পড়বে। এখানেই শেষ করব, বলবো ভাবুন ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন, নিশ্চয়ই ভাববেন। কিন্তু একেবারে শেষ করার আগে একটা ভিডিও হেসে নিন। বিরিয়ানি সংক্রান্ত আলোচনা ট্রাম্প, ভান্স আর জেলেনস্কির বৈঠকে। সমস্যাটা কি আপনার? আপনি খালি খাওয়ার হিসাবটাই বলবেন, আপনি দ্রব্যমূল্য হিসাবটা বলবেন না। আপনি কি মনে হচ্ছেন আমি কি 10 টাকার মালিক হয়ে গেছি? হ্যাঁ, এখন যত কামাই তত খরচ। এই যে আপনার মসজিদে প্রতি মাসে ইমাম সাহেবের বেতন দিতে না দিলে ইমাম সাহেব চলবে কেন? আমার কথা বলতে দেন। আবার এই যে রমজান মাস আইছে, তারাবি পড়াবে, হাদিয়া দিতে হইবে না? আমার খরচ কি কম? ফেতরা দিতে হইবে, জাকাত দিতে হইবে। শোনেন একটা কথা, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ আপনার ধন সম্পত্তি দিছে, ধন সম্পত্তি দিয়ে আপনার পরীক্ষা লেপতে আছে। এই টাকা পয়সা যখন তখন আল্লাহ লেগে যেতে পারে। আপনি এই টাকা পয়সা আপনার জানে সাদকা করবেন, ফেতরা দেবে। মুসলমান হিসেবে তো আমাদের সকলের দায়িত্ব। সবাই বয়ান করে বোঝানো যায় না, বুঝছো? যে গেটি তুই কোরআন বুঝবে। একটা কথা সবসময় মনে রাখবি, যে মানুষটা গেছে তাকে কিন্তু ঘুমেতে উঠানো যায় না। এই যে আমি বিরিয়ানি দিতে পারবো না, আমি ডলডলা খেচেটি দেবো, বিরিয়ানি দিলে আমার সমস্যা। এই যে এত সময় ধরে বুঝাইতে আসো, একটা কথা তোর কানে গেছে, ও শুরুতেই বসতে আছে যে আমি ডলডলা খেচেটি দেবো, আমি বিরিয়ানি। আপনি কতক্ষণ ধরে বুঝাবো আমি? এই টাকা শোন, আমি গত বছর আমি পুরা গ্রাম বইটা আমি বিরিয়ানি খাইছি না, পুরা গ্রাম ঝামেলা হয়েছে। আমি এই শুধু আমাদের মসজিদ না, আমি ভাগ করে দিচ্ছি। আমি পশ্চিম পাড়া মসজিদে দিচ্ছি, উত্তর পাড়া, দক্ষিণ পাড়া সব মসজিদে আমি ডেক করে বিরিয়ানি পাঠাই দিচ্ছি। কোনো সমস্যা হয় নাই, ছোট পরে নাই, সবাই তৃপ্তি সহকারে খাইছে। আমার মনে হয় আমার মতো সভাপতি এই মসজিদে ইতিপূর্বে আর আইসি কিনা আমার জানা নাই।